রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায় কাল। বিচারহীনতা, সামাজিক নীরবতায় বাড়ছে অপরাধ, স্বল্পতম সময়ে বিচার নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই। 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি। আমরা চাই একটা রিভলিউশন। Ultimately, government or state has the responsibility to protect our child. শিশু মৃত্যুর ঘটনায় কাল বিকেলের মধ্যে শো কজের জবাব না দিলে 8 দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা, লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি দাবি কর্তৃপক্ষের। যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সরকারি দলের সংসদীয় সভা। আসন্ন বাজেট নিয়ে ধারণা দেওয়া হয়েছে এমপিদের। বিএসএফ এর পুশিন চেষ্টা অব্যাহত। বিজিবি আর স্থানীয়দের কঠোর অবস্থানে 6 সীমান্ত এলাকায় 100 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তারা অবৈধ লোক আমাদের দিকে আমার দেশে কেন পাঠাচ্ছে? রাজধানীতে দীর্ঘ সময় কাটালেও 3.5 হাত মাটি মেলে না অনেকে। কবর সংরক্ষণের সুযোগ কম থাকায় বাধ্য হয়ে মরদেহ নেওয়া হয় নিজ গ্রামে। বাপের পাশে, দাদার পাশে এইভাবে দেয়। ঢাকার মতো তো আসলে এটা না। মানুষকে তার অধিকার দিতে হবে, সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে দিয়ে যেতে পারে। অনলাইন ছেড়ে রাজপথে ককরোচ জনতা পার্টি। ভারতে পৌঁছেছেন দলটির প্রধান। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায়ের জন্য এই দিন ধার্য করেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হলো 4 দিনে। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট 16 জন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পিপি। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী 8 বছর বয়সী রামিসা আক্তারের শিরচ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 অভিযুক্তকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এখনও পলাতক একজন। এলাকায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ। ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনি সহায়তার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাতে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনায় গাইবান্ধার সাঘাটা উপজেলা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। উপজেলার গাছাবাড়ি গ্রামের মণ্ডলপাড়া এলাকার এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে ফোনে কথা বলার সময় ঘর থেকে বের হন তিনি। বাড়ির পাশে কথা বলার সময় আগে থেকে ওত পেতে থাকা 4 যুবক তাকে জোরপূর্বক বিলের পাশে তুলে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। আমার ফোনে নেট পায় না, পরে আমি বাইরে বার হয়েছে। হওয়ার পর ওরা 3-4 জন মিললে আমার ধরে নিয়ে গেছিল ওই দিকে নামার দিকে নিয়ে গেছিল। নিয়ে যায় তারপর ওরা 4 জন ছিল। খেলে একজনের নাম জানি লাবু। তাদের বিচার চাই,
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারীকে হেফাজতে নেয়। তবে অভিযুক্ত আরেক যুবক বিপ্লব পালিয়ে যায়। আমার নাম তো লাবু, আর ওর নাম হচ্ছে স্বাধীন, আর হচ্ছে নীরব, আর হচ্ছে ডিপজল। ওইদিকে আইছে, আসার পর আমরা ছেলেবেলা সব ফলো করে ঢুকছি, চারজন ফলো করে ঢুকছি, ঢুকে ওরা ঢুকছি। পুলিশ জানিয়েছে ভুক্তভোগীকে এরই মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। নিশ্চিত করা হচ্ছে ডাক্তারি পরীক্ষা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। অপকর্ম যে করেছে যে 4 জন, তার মধ্যে একজন পলাতক আছে, 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার বিষয়ে স্বীকার করেছে। আমরা আইনগত প্রক্রিয়া যেভাবে আগানো যায় সেই ব্যবস্থা করতেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এদিকে বিচারহীনতা এবং সামাজিক নীরবতায় বাড়ছে শিশু নির্যাতন। কাগজে কলমে আইন থাকলেও দুর্বল প্রয়োগ, সামাজিক ভয় এবং বিচারের দীর্ঘসূত্রিতা আর কম সাজার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন। পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন, রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার এবং জাতীয় কমিশন গঠনের সুপারিশ করেছেন নারী ও শিশু অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তদন্ত দ্রুত শেষ করে অল্প সময়ের মধ্যেই বিচারের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশে তৈরি হয় ক্ষোভ, উঠে প্রতিবাদের ঝড়। তবে শুধু রামিসা, আসিয়া বা ইরাই নয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের 20 মে পর্যন্ত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14 শিশুকে। এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামিসার বাবা মাদের বুক খালি হবে না। পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন নারী ও শিশু অধিকার কর্মীরা। আলোচনায় উঠে আসে নারী ও শিশু নির্যাতনের প্রায় 4.5 লাখ মামলা বিচারাধীন। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে সাজার হার 2%-এরও কম। বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা পরিবারের সদস্য বা পরিচিত জনের কাছেই নির্যাতনের শিকার হয়। বিচারহীনতা, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাব গোটা বিচার প্রক্রিয়াকে দুর্বল করে তুলছে বলে মত দেন আলোচকরা। আমরা কনভিকশন যে ক্ষেত্রে দোষী সেই ক্ষেত্রেও নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না? এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই। বিভিন্ন ধরনের ক্ষমতা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে এই উইটনেসগুলোকে হস্টাইল করে ফেলছে। রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব কি হতে পারে? জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা, রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত হয়ে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবিলিটি বাউন্ড কিছু অ্যাকশনস ইমিডিয়েটলি নিতে হবে। আর সেখানে আমাদের যা সাহায্য লাগবে ডেফিনেটলি আমরা আছি। তাদের মতে মাদকের বিস্তার, বিকৃত কন্টেন্টের সহজলভ্যতা, নৈতিক শিক্ষার ঘাটতি এবং অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি পরিস্থিতি আরও জটিল করছে। আপনার সন্তানকে যদি সে রেপিস্ট হয় তাকে সাজা দেবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রিভলিউশন, সেই রিভলিউশন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় সংসদে ডেপুটি স্পিকার বলেন, শিশু নির্যাতনের দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট has the responsibility to protect our child, my child. National Commission for Child Protection গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। বিশেষজ্ঞরা ভুক্তভোগীর পাশে দাঁড়ানো এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কটের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল বিকেলের মধ্যে শোকজ নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসায় একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী শোকজ করা হয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালকে শোকজ করে স্বাস্থ্য বিভাগ। তাদের দায় প্রমাণিত হওয়ায় কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না, তার জবাব দিতে রোববার পর্যন্ত সময় দেওয়া হয়। এর আগে তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায় পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে।
আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। আগামীকাল বিকালে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। অন্যদিকে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলে সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় একজন নার্স ও এক পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব কথা জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় ভুক্তভোগী পরিবার দোষীদের শাস্তির দাবি জানান। গত 27 মে ঈদের আগের দিন সকালে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে 6 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টে 6 নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। শনিবার তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এতে উপস্থিত থাকেন ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, পেশাগত দায়িত্বে অবহেলার কারণে একজন নার্স এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দাবি করেন, লাইসেন্স বাতিলে সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে? অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাইঅক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না? So we didn't find anything specific in the investigating report যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণাও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। একই সাথে দেয়া হবে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ। এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল বন্ধ করা সমাধান নয়। তাদের সন্তানের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তারা কেবল তাদের শাস্তি চান। আমরা তো বাহিরে পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। এ সময় হাসপাতালের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর চড়াও হওয়ার ঘটনার জন্য ক্ষমা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। হামলায় জড়িত স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। ঠিক আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনে এই সভা শুরু হয়। সংসদীয় সভায় স্বাগত বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে নানা আলোচনা হয়েছে। দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন বাজেট নিয়েও আলোচনা হয় সভায়। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও আসছে অর্থ বছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। বিকেল 3টায় অধিবেশন শুরু হবে। এ লক্ষ্যে শনিবার থেকে জাতীয় সংসদ ভবন এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরগাল বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশে 6টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 100 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের হিলিতে বেশ কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা এবং বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে পুশিনকৃত মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা থামছেই না। আজও দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ।
ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ির হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির বাধায় পণ্ড হয় পুশিনের চেষ্টা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয় আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজিবি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দেশে কেন পাঠাচ্ছে? সে নারী শিশু বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টা। 5 জনকে ভোরে এপারে ঠেলে দিতে গেলে তা রুখে দেয় বিজিবি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুমি সম্প্রদায়ের 47 জন। খবর পেয়ে বান্দরবানের রেমাক্রি হৈকু খুমিপাড়া থেকে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। এরপর তাদেরকে পুশব্যাক করানো হয়। এদিকে নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ঠেলে দেয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সংসদীয় দলের এই সভার বিষয়ে ব্রিফ করছেন চিফ হুইপ নুরুল ইসলাম। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। এখনো মারা যাচ্ছে না তা নয়, তবে এটা সম্পূর্ণ বিগত সরকারের একটা কার্যক্রমের ফসল। তারা হামির টিকা আনে নেই এবং হামির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নির্দেশেই। দ্বিতীয়ত যেটা হয়েছে তা হলো ডেঙ্গি প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বিশেষ করে বরিশাল অঞ্চলে, যাতে ডেঙ্গুটা আমরা পর্যায়ক্রমে ডেঙ্গুটা যেন প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে। এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য যেসব কাজ করা দরকার বলে তিনি মনে করেছেন বা মনে করে সেই সব কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বলেছেন এবং অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য বিষয়ে। তারপরে 3 নম্বরে আমরা আলোচনা করেছি আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন। জি, চীনের সাথে চুক্তি হয়েছে 5টা হাসপাতাল করার ব্যাপারে। চীনের হাসপাতালের ব্যাপারে চীনের সাথে 5টা চুক্তি হয়েছে ইতিমধ্যে। 1000 বেডের 5টা এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে। আর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে 1টি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য, এবং কমপক্ষে আবার যদি 2টি হয় তাতে কোনো অসুবিধা নেই। মেয়ে এবং শিশুদের জন্য করা হয়েছে এবং সেভাবে কার্যক্রম চলছে। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে তো কথা বললাম। তারপরে হলো আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে। তাতে তিনি প্রথম যেটা উল্লেখ করেছেন যে 2টা ঈদেই আমাদের যাত্রা ওই রকম আগের মতন যেরকম ছিল সেরকম হয়নি, যানজট নিরসন করার চেষ্টা করছেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে আমরা ব্রিফিং শুনছিলাম। নুরুল মনি কথা বলছিলেন। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য স্থির করেছে সরকার। এমন তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, আসন্ন বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি এবং রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হচ্ছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব বলেন, দুর্নীতি এবং অপচয় রোধের মাধ্যমে বিনিয়োগের বাধা দূর করার কাজ চলছে। চলতি মাসে আসছে 2026-27 সালের বাজেট প্রকল্প। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এরই মাঝে সিডাপে সংকট মুহূর্তে বাজেট শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সংবাদ মাধ্যম চর্চা। কৃষিখাত বিকাশের জন্য অর্থায়ন বাড়ানো, শিল্প রক্ষায় সহজ কর কাঠামো তৈরি, জ্বালানি, বিদ্যুৎ, পরিবেশ, আমদানি রপ্তানি খাতের সংকট কাটিয়ে উঠতে নীতি সহায়তা প্রদান, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের কথা উঠে আসে সভায়। একটা বিশাল পরিমাণ অঙ্কের থোক বরাদ্দ আছে, সেই থোক বরাদ্দ থেকে অন্তত এই চলমান ফ্যাক্টরি যেগুলি মরে মরে অবস্থায় আছে, সামান্য হয়তো অর্থনৈতিক সাপোর্ট, সামান্য হয়তো তার ইন্টারেস্ট রেটের সাপোর্ট দিলেই এই ফ্যাক্টরিগুলি কিন্তু বেঁচে যাবে। অর্থনীতির ভিত্তি দুর্বল। গত বছর গ্রোথ হয়েছে 3.49% জিডিপির, এই বছর হয়তো 4-এর আশেপাশে থাকবে। নেক্সট ফিসকালে
path will be very difficult. ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে এবং দক্ষ জনশক্তি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। একটা অপরিকল্পনার ছাপ, মানে যেভাবে প্রজেক্ট আসছে, যে প্রজেক্টগুলোকে ইন্টিগ্রেট করা দরকার, অপটিমাইজ করা দরকার এবং মানে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছে কিনা সেটা হচ্ছে জরুরি। তার মানে প্রজেক্টগুলোকে একটা প্রোগ্রামের অধীন করে ক্লাস্টার অফ প্রজেক্ট তৈরি করা দরকার, যাতে করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান। অর্থ উপদেষ্টা জানান বাজেটে 60,000 কোটি টাকা রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হচ্ছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে এবং আমরা প্রথমে হচ্ছে যে পুনরুদ্ধার অর্থাৎ 3R স্ট্র্যাটেজিতে আমরা যাচ্ছি। ফ্রাজিলিটি যে ভঙ্গুরতা বর্জন হচ্ছে সেখান থেকে সমৃদ্ধির পথে একটা পর্যায়ক্রম ভিত্তিতে 3R এই স্ট্র্যাটেজির মাধ্যমে সেদিকে আমরা যাচ্ছি। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। খাতের সাথে খাতের কোনো বৈষম্য থাকবে না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জীবনের কর্মক্ষম পুরো সময় এই শহরকে দিলেও মৃত্যুর পর 3.5 হাত জায়গা মেলে না ঢাকায়। যে শহরের মাটিতে মিশে আছে ঘাম, সংগ্রামী শ্রমের গল্প, জীবন প্রদীপ নিভে গেলে তা যেন অপরিচিত এক নগরী। এক টুকরো মাটিও অনেকের নাগালের বাইরে। বাধ্য হয়ে আবারও তাই ফিরতে হয় গ্রামে। রাজধানী ঢাকার কবরস্থানের খবর জানাচ্ছেন তাজনুল ইসলাম। অসুস্থ হলে বেশিরভাগ মানুষের ঠিকানা নগরীর এই হাসপাতাল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আশায় থাকেন সবাই, কিন্তু কারো কারো আর ফেরা হয় না। অবস্থা এমন, প্রতি ঘন্টায় কেউ না কেউ সামিল হন শেষ যাত্রায়। মৃত্যুর পর সমাহিত করা নিয়ে আরেক সংগ্রামে স্বজনরা। ইট পাথরের এই শহরে দাফনের কাজটি মোটেই সহজ নয়। কবরস্থান অফিসে যোগাযোগ, নাম নিবন্ধন, ফি জমা, সব মিলিয়ে শোকের মধ্যেই শুরু আরেক সংগ্রাম। আকার আয়তনে রাজধানীর পরিধি বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না কবরস্থান। তাই ঢাকার আলো বাতাসে বেড়ে উঠলেও মৃত্যুর পর শেষ আশ্রয় সেই গ্রামেই। গ্রামের বাড়ি হইলে নিজের পৈতৃক সম্পত্তি থাকে, বাপের পাশে, দাদার পাশে, এইভাবে দেয়, কিন্তু ঢাকার মধ্যে তো আসলে এটা না। নির্দিষ্ট ফি দিয়ে কবরস্থ করা গেলেও সেই কবর সংরক্ষণ করা আরও কঠিন। ঢাকা উত্তরে বনানী কবরস্থানে 25 বছরের জন্য কবর সংরক্ষণে গুনতে হচ্ছে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। অন্য এলাকাগুলোতেও সেই খরচ 1 থেকে 1.5 কোটি টাকার কম নয়। আর দক্ষিণ সিটিতে 10 থেকে 20 বছরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 5 থেকে 15 লাখ টাকা। জায়গার অভাবে সিটি কর্পোরেশনও অনুৎসাহিত করছে কবর সংরক্ষণে। খিলগাঁয়ে যে আমাদের কবরস্থান আছে, সেটার পেছনে আমাদের সরকারি একটা মানে পুকুর আছে, বড় বেশ পুকুর। তো ওইটা আমরা সরকারের কাছে অলরেডি সেই জায়গাটা চেয়েছি। সরকার সেই জায়গাটা আমাদেরকে দিলে সেখানে আমরা ওই কবরস্থানটাকে এক্সপ্যান্ড করব। এত কিছুর পরেও নগরের কবরস্থানগুলোই শেষ ঠিকানা হয় বহু মানুষের। কবরগুলো আলাদা আলাদা অনুভূতির সাক্ষী। আমার মারে দিছি এই কবরস্থান, আমার বাপেরও দেওয়া হয়েছে ওই সাইডে, আমার বোনও দিছি, আর আমার বাগনিরও দিছি এই কবরস্থানে। তবে মার কবর দেওয়ার পর থেকে একটু মারা দেওয়ার পর থেকে একটু বেশি আসা যাওয়া হইতেছে। একটা মানুষ যখন তার নিজের অ্যাকচুয়াল ঠিকানা, চিরজীবনের ঠিকানার কাছে আসে, ইট রিমাইন্ডস যে পৃথিবীতে আসলে কিছুই না, সব কিছুর বলে হচ্ছে আপনার কর্ম। 2004 থেকে আমি প্রতিদিন আজিমপুর আসি। আজিমপুরের যখন আমি আসি তখন এরকম আর কি কিছুটা পাকা কিছুটা মাটির রাস্তা ছিল, তো এখন আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন কবির হোসেনের মমতাময়ী মা। প্রায়ই কবরের পাশে দাঁড়িয়ে এখনো মায়ের উপস্থিতি অনুভব করেন তিনি। আমার কাছে মনে হয় না যে আমার মা মারা গেছে, বাই হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি আপনার সাথে কথা বলছি, এখনো আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের ছবি দেখছি, মানে আমার মায়ের চেহারাটা আমার ভাসছে। ঠিক আছে, মানে আমার সারাক্ষণই আমার মা আমার পাশাপাশিই আছে। সবাই যদি সংরক্ষণ করতে চায় তাহলে সাধারণ লোকজনের দাফন কোথায় হবে, এইটাই চিন্তা করে সরকার আপাতত দিতেছে না। কবরস্থানের অফিস বলছে গত 1 বছরে নতুন করে কাউকেই কবর সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি। একটা কবর সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যেই ভেঙে ফেলা হয় কিংবা সেখানে নতুন কবর দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের কবর শনাক্ত করার উপায় কি? সে উপায়টিও বলে দেওয়া হয়েছে। কবরস্থানের প্রত্যেকটি সারির আলাদা আলাদা নম্বর রয়েছে। কবরস্থান অফিস বলছে সেই নম্বর দিয়েই শনাক্ত করা যাবে অতীতে দেওয়া কবর।
বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরে জনসংখ্যার অনুপাতে কবরস্থানের জায়গা রাখার কথা থাকলেও সেই প্রস্তুতি নেই ঢাকার। ফলে সংকুচিত হচ্ছে মৃত্যুর পরের আশ্রয়ও। সরকার মূল্যবান জমি যদি টাকা দিয়ে কিনতে, সরকার টাকা দিয়ে কিনবে, কিন্তু মানুষকে তার অধিকার দিতে হবে। সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে, সেখানে তার জন্য একটু দোয়া করতে পারে, এবং এটা মানুষকে কিন্তু বেঁচে থাকতে শক্তি দেয়। উন্নয়ন মানেই কিন্তু ইট পাথর না। আপনি যে আপনার প্রিয়জনের কবরস্থানে দাঁড়িয়ে দুদণ্ড প্রার্থনা করছেন, সেটাও কিন্তু উন্নয়নের একটা বড় ইন্ডিকেটর। সে আপনাকে আত্মিকভাবে, নাগরিকভাবে আপনাকে কিন্তু আরও শক্তিশালী করবে। এই শহরে কেউ কেউ সারা জীবন থাকেন ভাড়া বাড়িতে, মৃত্যুর পরও নিজের বলে কোনো জায়গা থাকে না। ঢাকায় এখন মৃত্যু মানে শুধু প্রিয়জনকে হারানো নয়, শেষ আশ্রয়ের জন্যও এক কঠিন লড়াই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। দুপুরে তেজগাঁওয়ে কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এই যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী জানান, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও এই বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। তুরস্কের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখাও জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের চুরি এবং পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের আবেদনের প্রেক্ষিতেই 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি। ভর্তুকি কমাতে বুধবার সব শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। পরদিনই নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয় সংস্থাটি। এ নিয়ে সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, সরকারের আবেদনের প্রেক্ষিতেই এই মূল্য প্রত্যাহার করা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে বের করে আনা হয়েছে 65% বিদ্যুৎ ব্যবহারকারীকে। একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়লেও বাড়ানো হয়নি ডিজেলের দাম। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল, এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী। নিচের থেকে 65% কিন্তু, নট উপরতলায় তো সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। মন্ত্রী জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পরেও বিগত সময়ে এ খাতে অনিয়ম, দুর্নীতি ও আমদানি নির্ভরতার কারণে এখনও ভর্তুকি দিতে হচ্ছে 41,000 কোটি টাকা। এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। একটা দুর্নীতিগ্রস্ত দীর্ঘমেয়াদী অপরাধী এবং দুর্নীতি চক্র অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে এটাকে সুস্থ জায়গায় আনতে হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নিম্ন আয়ের মানুষের উপর চাপ পড়বে না। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই, এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়বে, ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর প্রতিমন্ত্রী বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকা 2 স্থিতির প্রশাসকও জানিয়েছেন, এবারে ডেঙ্গু মৌসুমে যেন কারো মৃত্যু না হয় সেই লক্ষ্যেই কাজ করবে কর্তৃপক্ষ। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করে এসব জানিয়েছেন তারা। বঙ্গদেশে সর্বপ্রথম ডেঙ্গুর সংক্রমণ হয় 60-এর দশকে। নানা অব্যবস্থাপনায় এত বছর পর রীতিমতো অপ্রতিরোধ্য এই মরণব্যাধি।
একদিনেই রোগটিতে ১৯ জনের প্রাণহানির সাক্ষী বাংলাদেশ। আর বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুর হারও সবচেয়ে বেশি এখন বাংলাদেশেই। প্রতি বছর ক্রমবর্ধমান মৃত্যুতে শঙ্কিত নগরবাসী। এ অবস্থায় ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন ২-৩ দিনের মধ্যেই মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করবে। দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানালেন ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে যদি সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বারে আপনারা টেলিফোন করবেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আমাকে জানাবেন। এগুলি সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে, না সরকারি প্রতিষ্ঠানকে, ওই মালিককে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যদি পাওয়া যায়, ওই বেসরকারি প্রতিষ্ঠানের নামে বড় আকারে জরিমানা করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটিতে 3 দিন ব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনে আইন প্রয়োগ করার কথাও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা আশা করছি এবার আগের বছরগুলোর চেয়ে আমরা কম রোগী পাবো, কারণ আমরা আশা করছি আমাদের এই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রসারটা কম ঘটবে। তারপরেও যারা আক্রান্ত হবেন, আমরা নিয়মিত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করব। যে এলাকা থেকে রোগীগুলো আসবেন, আমরা সমন্বয় করে সিটি কর্পোরেশনের সঙ্গে দ্রুত গতিতে সেই এলাকাগুলোতে আবার বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধের ব্যবস্থা করব। এ সময় সাধারণ মানুষকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ভারতে ফিরে রাজপথ কাঁপালেন বহুল আলোচিত রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো দলটির ব্যানারে বিক্ষোভ হলো। অভিজিৎ দীপকের ডাকে দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচি হয়, যাতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনেক মানবাধিকার কর্মী এবং সেলিব্রিটিও। তরুণ প্রজন্মকে নিয়ে ভারতের প্রধান বিচারপতির তুচ্ছ তাচ্ছিল্যের জবাবে ঠাট্টাচ্ছলে খোলা হয়েছিল টুইটার পেজ ককরোচ জনতা পার্টি। অথচ সেই দলেরই বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। 10-12 বছর ধরে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনীতি করা হচ্ছে। আপনারাই বলুন এতে লাভ কার হচ্ছে? এ কোনো পরিকল্পিত রাজনৈতিক দল নয়, এটা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বহিঃপ্রকাশ। বহুল আলোচিত এই নেতার ভারতে ফেরা এবং সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয় দিল্লির যন্তর মন্তরে। সমাবেশে যোগ দেন মানবাধিকার কর্মী, অভিনেতা অভিনেত্রী সহ সাধারণ শিক্ষার্থীরা। যোগ দেন ভারতের আলোচিত পরিবেশবিদ সোনাম ওয়াংচুকও। আমরা এখানে সরকারের কাছে জবাবদিহিতা চাইতে এসেছি। যারা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে, নিট, ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অসঙ্গতির কারণে ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ছাত্রছাত্রী ও তরুণদের পরীক্ষা নেওয়ার মতো ন্যূনতম কাজটুকুও ঠিকমতো করা হচ্ছে না। আমরা এই আশা নিয়ে এখানে এসেছি যে এর মাধ্যমে একটি পরিবর্তন আসবে, আমাদের দেখা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। সমাবেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন এবং মণিপুরে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম অন্যতম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।